গানেই শেষ করলাম আমার দাদু গুরুর গান। এবার আরো কিছু কথা বলবো, আপনারা সেইটুক শুনে যান। যদিও রাত 10টা বেজে গেছে, দেখি অনেকের তাড়াতাড়ি। শীতের রাত্রিতে যাবে বিছানাতে গিয়ে নিজের বাড়ি। আজকে ধনার বিদ্যার আলোচনা ভাই রে করতেছি দুজন। এর মধ্যে অনেক শিক্ষার জিনিস হচ্ছে আলোচন। হরিবল। আমি বাবা সাহেব আম্বেদকরের ছোট্ট একটু টাচ দিয়েছিলাম। আমাদের ভারতবর্ষে 85% মানুষ তারা দলিত সম্প্রদায়ের, যাদের বলা হচ্ছে এসসি, এসটি, ওবিসি। সুরগুলো দেখে নাও। এসসি শিডিউল কাস্ট, অনেকে বলে ওরা ছোট জাত। না, ছোট জাত না, তালিকাভুক্ত সম্প্রদায়। কি তালিকা? যারা এতদিন শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে, পিছিয়ে রাখা হয়েছে, রয়েছে না, রাখা হয়েছে। ভারতীয় সমাজ ব্যবস্থায় মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ একটা বিরাট বিষাক্ত জিনিস। ছোট হিস্ট্রি অফ এডুকেশন আপনারা পড়ে দেখবেন, শিক্ষার ইতিহাস যদি বুকের স্থলে পান নিয়ে যান, হিস্ট্রি অফ এডুকেশন শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছে। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষা অর্জন করতে গেলে কোথায় যেতে হতো? কোনো স্কুল টিস্কুল এগুলো ছিল না, গুরুগৃহে। কিন্তু সেই গুরুগৃহে তথাকথিত নিম্ন বর্ণ যাদের বলা হয়েছে, তাদের অধিকার ছিল না। একমাত্র ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তারাই গুরুগৃহে যেতে পারত, শিক্ষিত হবে। বোঝা যাচ্ছে তো? এটা ছিল প্রাচীন যুগে। তাহলে সমাজের 85% মানুষকে সুকৌশলে শিক্ষা থেকে দূরে রাখা হলো। কারণ শিক্ষিত হয়ে গেলে এদের বুদ্ধি যাবে খুলে, এদের মাথায় আর কাঁঠাল রেখে কোষ ভেঙে খাওয়া যাবে না। ধর্মীয় ভণ্ডামি করে এদের ট্যাক্স আদায় করা যাবে না। কি কায়দাটা! এই জন্য এদের অশিক্ষিত করে। আপনারা বলতে পারেন শ্রীকৃষ্ণই তো ভুলটা করেছে। গীতায় কেন বললো চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগে? শ্রীকৃষ্ণ কিন্তু কখনই বলেননি যে জন্ম অনুযায়ী বর্ণ হবে। তিনি বলেছেন গুণ আর কর্ম অনুপাতে। তাতে একটা মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে। একটা জারজ সন্তান ব্যাসদেব, জারজ সন্তান ব্যাসদেব, আমি তাকে ছোট করছি না। তিনি যখন জন্ম নিয়েছিলেন, তার বাবা তার মাকে বিয়ে করেননি। তখন কুমারী অবস্থায় যদি কোনো সন্তান জন্ম লয় কোনো নারীর, তাহলে জারজ সন্তান বলে না? কি আপনারা কি বলেন? কথা বলেন না কেন? কিন্তু জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, এই কথাটাই শ্রীকৃষ্ণ বলছেন। চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি শুয়োর বিক্রি করিয়ে খায়, সে ব্রাহ্মণ নাকি?
লেখাপড়া জানি না, চুরি ডাকাতি করে বেড়ায়। গীতায় লেখা রয়েছে ব্রাহ্মণ হবে 9টা গুণ অর্জন করতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব মেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। বেদে আরো পরিষ্কার আছে, জন্মে ন জায়তে শূদ্র, অর্থাৎ জন্ম মাত্র সবাই অজ্ঞান, শূদ্র। শূদ্র মানে অজ্ঞান, শূদ্র মানে ছোট জাত না। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্ম। বুঝতে পারছেন পরিষ্কার? তা আপনারা তো পৈতে গলায় দেখলি টান টান হয়ে পড়ে যান কেন? সে ব্রাহ্মণ কিনা দেখবেন না? যদি কোন আমরা বসবো কি করে? একটা বিড়ি দেবেন, গঞ্জা আগুন ছাড়া ফু দিয়ে ধরাই খাও, ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন জ্বলে। কায়দা আছে। পাপাচারীর গলে পইতে তারে হবে বামুন কইতে, এসব লেখা যে সব বইতে তোরা এসব করো ছাই। টাইটেল শুনলেই আমরা ব্রাহ্মণ চিন্তা করি, কি অমুক গাঙ্গুলি, অমুক চট্টোপাধ্যায়, অমুক মুখার্জি, অমুক চক্রবর্তী, নাকি ও ঠাকুর মশাই। না না না, যদি কেউ দেখাতে পারে যে আমাদের শাস্ত্রের ভিতরে, সনাতন ধর্মের ভিতরে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ বলে তারে, তাহলে দুটো কান আমার কেটে দেবেন, এখানে বসে জুতোর মালা পরাইয়ে সারা ভারত ঘুরাবে। আজকে আমি এত জোর গলায় বলতে পারতাম না যদি অশিক্ষিত থাকতাম। ভাই একটু সাদার উপর কালি পড়েছে, এই জন্য বুঝলাম। তাই আপনাদের কি ঠকানটা ঠকায় খায় আপনারা বোঝেন না। এই জন্য ব্যাসদেব লিখেছে, যা তো ব্যাসস্তু কৈবর্তা সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভব বশিষ্ঠ গণিকাত্মজ। বশিষ্ঠ বেশ্যার পুত্র। ব্যাসদেব যারও সন্তান, কিন্তু কর্মের দ্বারাই পেয়েছে সম্মান। সবার চাইতে ব্যাসদেব প্রধান, জেলেনির গর্ভে জন্ম নিয়েছে। যা তো ব্যাসস্তু কৈবর্তা, কৈবর্তা মানে জেলে। এই জন্য অনেক জেলেরা আছে বলে আমাদের ব্যাস গোত্র, বলে না কি? সপকাচ পরাশর, ব্যাসের বাবার নাম পরাশর। উদ্রসন্তী চণ্ডালিনীর গর্ভে জন্ম নিয়েছে পরাশর, যারা মরা কুকুরের মাংস খেত, ঋষি পরাশর। মান্ডব্য মণ্ডুকি সম্ভবা, এবার মাইয়া মানুষই লাগলো না, বেঙির পেটে জন্ম নিয়েছে বেঙি, মান্ডব্য মুনি। মণ্ডুকি সম্ভবা, যদি বলেন বেঙির পেটে মানুষ হয়, হ্যাঁ হয়। ওই পুরাণ পড়েই তো মেডিকেল সায়েন্সের এত উন্নত হয়েছে। ব্যাং কেটে প্র্যাকটিক্যাল করায় কেন? বান্দর কাটে না, শুশুও কাটে না, ইন্দুর কাটে না, ব্যাং কেটে প্র্যাকটিক্যাল করায়। কি ভুল বললাম না ঠিক বললাম? যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। গণিকা শব্দের অর্থ কি? আঞ্চলিক, আমাদের একদম গেয় ভাষায় আমরা বলি বেশ্যা। ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায় বলা হয়েছে জনরঞ্জন বধূ। ভাষার মধ্যে কি মধু দেখেছেন? জনরঞ্জন বধূ। তাহলে 85% মানুষকে বোকা বানিয়ে রাখা হলো। প্রাচীন যুগীয় শিক্ষা ধারায় তাদের শিক্ষার অধিকার নাই বলে
রেখে দিল দূরে। মধ্যযুগীয় শিক্ষার কথা একটু বলতে চাই আসলে। এই মধ্যযুগীয় শিক্ষা ধারায় টোল, ত্রিপাঠী এগুলো তৈরি। শ্রীমান মহাপ্রভুকে আপনারা ভগবান বলে পূজা করেন তো? আমরা করি তো নাকি? করেন তো? তাহলে মহাপ্রভু লেখাপড়া শিখতে গেলেন কেন? যিনি ভগবান তিনি তো সর্বশক্তিমান। যদি বলেন উনি আবার কার কাছে লেখাপড়া শিখেছে? বিদ্যানিধি পণ্ডিতের কাছে। এখনো বিদ্যানগর গ্রামে সেই টোল আছে। নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে চলে যাবেন, পারুলিয়ার আগে বিদ্যানগর মোড়, ওখান থেকে বাঁয়ে কেটে গিয়েই সামনে বিদ্যানিধির টোল। মহাপ্রভু টোলে পাশ করেছে, নিজে টোল খুলেছে। কিন্তু সেখানে দলিতের শিক্ষার অধিকার ছিল না রে ভাই। কায়স্থ পর্যন্ত জায়গা পেয়েছে, তার নিচে আর নাই। আমি খারাপ কথা বলতেছি না তো নাকি? আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? হ্যাঁ, কেউ অসন্তুষ্ট হচ্ছেন না তো? আমরা যদি এই সত্যটাকে না করি প্রকাশ, তাহলে গ্রামের সাধারণ মানুষ কি করে জানবে এই সব ইতিহাস? ভাবুন একটু, এগুলো বাস্তবে এসে বিচার বিবেচনা করুন। তাহলে শ্রীমান মহাপ্রভু, যাকে বলা হয়েছে রাধা কৃষ্ণ যুগল তনু, এক তনু হয়ে এসেছে নদিয়ায়। রাধানন্দ কৃষ্ণানন্দ মিলে হলো শিবানন্দ, প্রেমানন্দ, হরি হরি বল ভক্ত সমুদয়। আমাদের লক্ষ্মী গেল কোথায়? লক্ষ্মী একটু ভালো করে শোনো। ছোট সেই মহাপ্রভু তিনিও লেখাপড়া শিখলেন, বিদ্যানিধির টোলে নিজের টোল খুললেন। কিন্তু দুঃখের বিষয়, যাদের দলিত বলা হয়, এসসি এসটি বলা হয়, এদের অধিকার নাই। বলতে গেলে নিজের কাছে নিজেই লজ্জা পায়। স্বয়ং হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদকে ভর্তি করে নাই কোন স্কুলে, নমশূদ্রের ছেলে বলে। তিনি কোথায় লেখাপড়া করেছিলেন জানেন? মুসলমানের মুয়াক্তবে, মাদ্রাসায়। যেটুক লেখাপড়া শিখেছিলেন মুসলমানের মাদ্রাসায় লেখাপড়া শিখেছিলেন। কে? হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর। ভগবান পরে, আগে বাস্তবে এসে আলোচনা করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। নারী নয়, ভগবান ঈশ্বর পরে। ও জায়গা আলাদা জায়গা, ভক্তের জায়গা, আমি ও জায়গা হাত দেবো না। কিন্তু বাস্তবে প্রত্যেকেই এক একটা মানুষ হয়ে চলে এসেছে। সেই মানুষগুলো কি করেছে? এই জন্য গুরুচাঁদ ঠাকুর শিক্ষার দিকে জোর দিলেন। একই দেখি একটা সমাজকে অশিক্ষিত করে রাখছে। আমার বাবাকে ভগবান বলে মানুষ পূজা দেয়, আর আমি তার সন্তান হয়ে আমার শিক্ষার অধিকার নাই। কেন? আমি নমশূদ্র কুলে জন্ম নিয়েছি, সেইটা আমার অন্যায়। ভাবুন আপনারা ভারতের সমাজ ব্যবস্থা দেখেছি। আর আধুনিক যুগের শিক্ষা ধারায় এখন স্কুল হয়েছে, কলেজ হয়েছে, হয়েছে বিশ্ববিদ্যালয়। কন্যাশ্রী রূপশ্রী দিয়ে শিক্ষিত করায়। বেটি বাঁচাও বেটি পড়াও, এখনো কত কিছু হয়। ঘরে ঘরে শিক্ষার আলো এখন সরকার জেলে দেয়। এখন কিন্তু আর ওই নোমর ছেলে, মুসির ছেলে, মেটরের ছেলে বলে স্কুলে যেতে পারবে না তা নেই। সবাইকে লেখাপড়া শিখতে হবে। এই যে সম অধিকার, বলার অধিকার আমি পেতাম না। আমার জিভটা এত সময় কাটা হয়ে যেত। আজকে যা যা আমি বললাম, আক্রমণ করতো আমার উপরে। আজ
দলিত সম্প্রদায়ের মানুষ উকিল, মোক্তার, ডাক্তার, আইপিএস, আইসিএস, ডব্লিউবিসিএস হয়, এমএলএ, এমপি, মন্ত্রী হয়ে কোষা ঢুলায়ে যায়। ওটা লক্ষ্মীর দ্বারায় হয় নাই বাবা, সরস্বতীর শিক্ষার দ্বারায় হয়। তাই সবাই মিলে উলুধ্বনি দিয়ে বলো সরস্বতীর জয়। আগে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাঠ ছিল, ছিল না? এক একজনের 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা জমি। ও মেয়া, তোমার জমি কতটুকু? দাড়ি এত বড় তো, ওই দাড়ি দিয়ে যদ্দূর ঘুরলো দেয় তদ্দূর। আরে আগে এইরকম ছিল জানো? আগে লাঠিয়াল দিয়ে জমি দখল করতো, যার যেমন জোর তার তত জমি। জানো না জমিদাররা কি করতো? ওরে কপাল, ওরা তো আর এক বেজালিয়ে কল। কব কি বলতে গেলি সারা রাত বললেও আমার মনের দুঃখ যাবে না। এই জন্য ব্রিটিশ সরকার আসার পরে দেখলেন একই অবস্থা, ধান কাটা নিয়ে মারামারি, লাঠিয়ালি হচ্ছে বিভিন্ন জায়গায়। কার কতটুক জমি এটা করা নাই নির্ণয়, কার কতটুক কোথায় জমি কোনো নির্ণয় করা নাই। তখন ব্রিটিশ কি করলো? আস্তে সব জমিদারদের ডাকলো। জমি তো আগে জমিদারদের ছিল, চাষিদের ছিল নাকি কোনো জমি? আরে কপাল, ওরা চাষবাস করতো আর ওই খাইয়ে না খাইয়ে জীবন বাঁচত। বলতে এই যে জমি জমা কার কতটুকু আপনাদের দেখাতে হবে। আমরা সেই জায়গায় আমরা পিলার পুঁতব। ওই সব পিলারের মধ্যে ম্যাগনেট দেওয়া ছিল, যে পিলারগুলো ব্রিটিশ আমলে পোতা হয়েছিল। কেন? ওটা বজ্র নিরোধক। এখন বজ্রপাতে এত মানুষ মরে, আগে এত মানুষ মরত? ওই পিলারের মাথায় একটা ছিদ্র থাকতো, আমরা কান পাততাম, শো 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 শব্দ হতো। কি মিথ্যে কইছি না সত্যি কইছি? কি যেখান থেকে মাপ ধরে ওই কোনায় কোনায় এক একটা পিলার, ওই জায়গার থেকে সব মাপগুলো হতো। ওরে কি পিলার যেন কয় রে বাবা? হ্যাঁ, মৌজায়, প্রত্যেক মৌজায় ওইরকম থাকে। ওর মধ্যে এমন জিনিস দেওয়া ছিল, ওই জিনিস কিন্তু পৃথিবীতে খুব বেশি নাই। ওকে বলে ইউরেনিয়াম, যেটা দিয়ে অ্যাটম বোম তৈরি হয়। এই জন্য ওই ম্যাগনেটগুলো বের করে করে জার্মানিদের কাছে আমাদের এই বাঙালিরা বিক্রি করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিক্রি করেছে। ওই ওই যে যে জিনিস, ও কিন্তু পৃথিবীতে তৈরি হয় না, যেটুক সেইটুকি। বুঝতে পারছেন কি মূল্যবান জিনিস? ভারতের সম্পদ বিদেশে বিক্রি করে দিয়েছে ওটা ব্রিটিশ সরকার। এটা করেছিল, করে মাপ দিয়েছিল। ওর নাম হচ্ছে সিএস রেকর্ড। এখানে যদি কেউ দলিল লেখক থাকে তাহলে আমার কথা সে বুঝতে পারবে। সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে, এর বাংলা হচ্ছে সরজমিনে জমি নির্ণয়। কি বললাম? প্রথম রেকর্ড সিএস রেকর্ড। সিএস রেকর্ড কাহাকে বলা হয়? সরজমিনে জমি নির্ণয় করাকে সিএস রেকর্ড বলা হয়। ক্যাডাস্ট্রাল সার্ভে যাকে ইংলিশে বলে। তারপরে হয়েছে আরএস রেকর্ড। বুঝতে পারতেছেন নাকি? এখন শুনতেছেও, বাড়িয়ে ভুলিয়ে যাবেন আর করবে নাকি? অলক্ষী, খালি টাকা থাকলে হয় নাকি? এগুলো পড়াশোনা করে জানতে হয়। ব্রিটিশকে আমরা খারাপ বলি, কিন্তু ব্রিটিশ আসার পরের থেকেই এই দলিত সম্প্রদায়ের শিক্ষার অধিকার ধীরে ধীরে আসে।
পরিষ্কার বলতে পারি আমি আমাদের ভারতবর্ষে তাহলে 85% যারা তারা রাজা হতে পারে না, তারা সবসময় প্রজা। কেউ রাগ করবেন না আমার কথায়, যেটা পারফেক্ট কথা, যেহেতু শিক্ষার কথা এসে গেছে না। তাহলে 85% মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ, তারা অবহেলিত, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত। এখনো তাদের দাসের মতো ঘুরানো হয়। বলি সবার পরে চট্টোপাধ্যায়, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় সবারই উপরে। বড় বড় জায়গায় দেখবেন সব এখনো তারাই আছে। সমস্ত রাজনৈতিক দল আপনারা খুলে দেখেন, ওই জায়গা মন্ডল, শিকদার, বিশ্বাস কয়জন আছে? হয় চট্টোপাধ্যায়, নয় বন্দ্যোপাধ্যায়, নয় ঘোষ, নয় বোস। মন্ডল, বিশ্বাস কয়জন পাবেন? শোনেন নারী নরে, শিক্ষার দ্বারায় এরা ধীরে ধীরে উঠতেছে উপরে, কিন্তু হাজার হাজার বছর ধরে দাসত্ব করে করে সেই দাসত্ব ভাবে এখনো রয়ে যায়। শিক্ষিত হলেও এখনো তেল ডলে ওদের পায়। আমার কথাগুলো খারাপ লাগতেছে না? খাঁটি খাঁটি কথা করছি তো আমি, তো খাঁটি কথা কই, কিন্তু এখন খাঁটি কথা কওয়ার দিন নাই। আছে, সত্যি সত্যি আছে, তাহলে কব, যা হয় হয়ে যায়। আমি মরণের ভয় পাই না বাবা, সত্য কথা কই। আপনাদের আশীর্বাদের দ্বারাই মনটা হবে সই। যারা 85% মানুষ তারা ভারতের প্রধানমন্ত্রী হয়েছে এখন, যারা 85% মানুষ তারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এখন। কি কথা কন না কেন? কেন হয় নাই? अब बताइए हमारा पास किस लिए नहीं हुआ है? মন্ডল, বিশ্বাস, শিকদার, তোমরা যারা আছো ভাই, নিচের ক্লাসে পড়িয়ে থাকো, উপরে ওঠার কায়দা নাই। শিক্ষার দ্বারাই জাগ্রত হও তোমরা। ওরে দেশের জনগণ, নিজের অধিকার নিজে ছিনিয়ে নাও, অসীমের নিবেদন। তোমার অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে, কেউ দেবে না। অধিকার ছিনিয়ে নিতে গেলে সন্তানদের স্কুলে নিয়ে সুশিক্ষায় শিক্ষিত করো, উন্নত করো তবে। কিন্তু দুঃখের বিষয়, দলিতের মধ্যে আছে কিছু এডুকেটেড ইডিয়েট, তারা একটু শিক্ষিত হয়ে উপরে গেলে নিচের কথা থাকে না মনে। এই কথাটা বড় ব্যথা পেয়ে বললাম সভাস্থানে। কোথা থেকে উঠে এসেছিল তার বড়দাদা, কত কষ্ট করে তারে লেখাপড়া শিখাইয়েছিল, খেয়ে না খেয়ে ঘরে। দাদা কৃষিকাজ করেছে, বাইরে লেখাপড়া শিখাইছে। ভাই যখন লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, উনি আর সব লেকে গিয়ে লিফটে উঠে ওই যে কি কয় ওরে ফ্ল্যাট, বাড়ি আর যায় না। এদিক দাদা রোগের পয়সা, রোগ হলে আর পয়সাও পায় না। এরকম কিছু আছে। নিজের পরিচয়টুকু অনেকে দিতে চায় না। একে সুশিক্ষা বলে না, করি আলোচনা সভ্য সবার ঠাই। বিদ্যাসাগরের মতো শিক্ষা পাওয়া চাই। গুরুচাঁদ ঠাকুরও বলে গেছেন, সুশিক্ষা লাভের করে যেমন শিক্ষা বাবা সাহেব পেয়েছিলেন তার জীবন ধরে, আরো কত মহান মানুষ এসেছে জগতে সুশিক্ষার দ্বারায়।
তারা দেখো উন্নত স্তরে গিয়েছে ভারতের গায়ে। বলতে বলতে অনেক বলেছি, রাত 10:30 বেজে যায়। এইবার তাকে নিয়ে মুখোমুখি হব মিলনের পাল্লায়। কোথায় লক্ষ্মী, এসে যাও সাক্ষী, বলি তোমার ধারে। তবে মনে রেখো শিক্ষা চিরদিন উপরে। আমি ধনকে অবহেলা করি না ভাইরে, তবে শিক্ষা হলো শ্রেষ্ঠ। বেশি ধনের দ্বারাই অনেক জীবন হয়ে গেছে নষ্ট। এই জন্য বেশি ধনীর ছেলে পেলে দেখবেন একটু কেমন কেমন হয়ে যায়। সিয়ার দাসের ছেলে ভঙ্গল দাস হয়েছিল মহাশয়। শেষের দিকে এসে বললাম রসভাসে গো লক্ষ্মী তুমি এসো আমার ঠাই, এইবার তোমার সঙ্গে আমি মিলন